দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। শুরুতেই জানাবো শিরোনাম। ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম চালাচ্ছে আলোচিত একাধিক ই কমার্স কোম্পানি, লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে অনলাইনে। নিত্যপণ্যের লাগামহীন দামে ক্ষুব্ধ চট্টগ্রামের ক্রেতারা, নানা অজুহাত ব্যবসায়ীদের, কারসাজিতে জড়িতদের সতর্ক করল প্রশাসন। চলনবিলে অবাধে চলছে শামুক নিধন, বিলুপ্ত হচ্ছে দেশি মাছ, সংগ্রহকারীদের বিকল্প কাজ দিতে উদ্যোগী স্থানীয় প্রশাসন। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম চালাচ্ছে আলোচিত একাধিক ই কমার্স প্রতিষ্ঠান, লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে অনলাইনে। এদিকে পাওনা টাকার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের অভিযোগ জানিয়ে কোথাও কোনো সমাধান পাচ্ছে না। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, পণ্য কেনার ক্ষেত্রে এখনও এসকো পদ্ধতি অনেকেই মানছেন না। রিমন রহমানের রিপোর্ট। ই কমার্স প্রতিষ্ঠান কিউকম অফিসের দৃশ্য। কয়েকদিন আগেও এখানে ছিল গ্রাহকদের ভিড় জটলা, কিন্তু এখন ভিন্ন দৃশ্য। গ্রাহকদের অপ্রীতিকর ঘটনা এড়াতে অফিস পাহারা দিচ্ছে পুলিশ। তবে প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের গ্রেফতার করার পরও কি থেমে আছে কার্যক্রম? না, ওয়েবসাইটে এখনও দেওয়া হচ্ছে প্রলোভন। কিউকমের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে দেওয়া হচ্ছে অফার। আলিশা মার্টের সাইটেও অফারের শেষ নেই। এই প্রতিষ্ঠানের কাছেও টাকা পায় গ্রাহক। দেখে শুনে বুঝে বিভিন্ন ই কমার্স কোম্পানি থেকে কেনাকাটা করবে এবং যখনই পাবে যে প্রতিষ্ঠানগুলো থেকে স্বচ্ছতার সহিত লেনদেন হচ্ছে, সঠিক সময় পণ্য পাচ্ছে, তখনই এই সেক্টরটা গ্রোথ অনেক বেশি হবে। অফিস এবং ওয়্যারহাউস বন্ধ থাকলেও গোপনে চলছে কার্যক্রম। গ্রাহকরাও নতুন করে আকৃষ্ট হচ্ছেন। বিষয়টি অবগত বাণিজ্য মন্ত্রণালয়ও। এসকো পদ্ধতিতে লেনদেন করার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই এখনও দিচ্ছেন নগদ টাকা। পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা না নিয়ে অনেকে সরাসরি টাকা নেয়, তার অ্যাকাউন্টে টাকা জমা নিয়ে নেয়। এটাও নিষেধ আছে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারে। কেউ যদি এটা করে এবং সেটা যদি আমাদের কাছে প্রকাশ করে, তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এখন কেউ যদি গোপনে টাকা দিয়ে বসে থাকে, তাহলে খুব কঠিন হবে। পেমেন্ট সিস্টেম অপারেটর বা পিএসও ব্যবস্থায় এখনও অভ্যস্ততা আসেনি। বেশিরভাগ প্রতিষ্ঠানই এই পদ্ধতি আয়ত্তে আনতে পারেনি। এক্ষেত্রে সক্ষমতা বাড়ানো দরকার। ক্রেতা সে অর্ডার দিল অনলাইনের মাধ্যমে, পেমেন্ট করলো অনলাইনের মাধ্যমে, সেই টাকাটা আপনার গেটওয়ের মাধ্যমে ট্রান্সফার হলো। এখন প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে গেটওয়েকে যখন স্টেটমেন্টটা দিবে, গেটওয়ের উচিত টাকাটা ছেড়ে দেওয়া। কিন্তু এটা যদি গেটওয়ে টাকা না ছেড়ে থাকে, এটা কিন্তু গেটওয়ের প্রবলেম। সেটার জন্য তারা জবাবদিহি করবে কিন্তু বাংলাদেশ ব্যাংককে। প্রায় 1000 ই কমার্স প্রতিষ্ঠানের তালিকা ধরে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। গেটওয়ে ব্যবস্থা অটোমেশন করতেও উদ্যোগ নিচ্ছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন বেসিসের সাবেক সভাপতি এবং আজকের ডিলের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসুদ। জনাব ফাহিম মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এসকো পদ্ধতি বলা হয়, এটি কি আসলে খুব একটা কার্যকর পদ্ধতি? আমি আপনাদের অভিজ্ঞতা জানতে চাই, কারণ এতদিন ধরে কেন টাকা আটকে থাকবে? কি দেখতে পাচ্ছেন? জি, আসলে একটা বিষয় সবার দৃষ্টি দেওয়া দরকার যে এই যে এসকো পদ্ধতিটা, এটা কিন্তু আসলে ছিল না, কিন্তু এটা একটা বিশেষ পরিস্থিতিতে আসলে তৈরি করা হয়েছে। আমরা জানি যে গত কয়েক মাস ধরে যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক একটা ভোগান্তিতে পড়েছে। বিভিন্ন ই কমার্স কোম্পানিতে তারা টাকা দিয়েছে এবং টাকা দেওয়ার পরে তারা প্রোডাক্ট পাচ্ছে না, এবং এর মধ্যে এক ধরনের বিশাল প্রতারণা বা স্ক্যামের এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গাটাতে আসলে সরকারের পর্যায় থেকে কিছু না কিছু পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি ছিল, এবং তারই একটা পদক্ষেপ হিসেবে কিন্তু এসকোটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এসকোটা সহজ ভাষায় বলতে গেলে যে টাকাটা সরাসরি কোম্পানি, একটা গ্রাহক যে টাকাটা দিচ্ছে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দিচ্ছে, সেটা ই কমার্স কোম্পানি সরাসরি পাবে না। সেটা কোনো একখানে এই পেমেন্ট কোম্পানিগুলির কাছে গচ্ছিত থাকবে। প্রোডাক্টটা ডেলিভারির পরেই এই টাকাটা ই কমার্স কোম্পানি পাবে। আমরা কিন্তু দেখেছি এই পদ্ধতিটা চালু হওয়ার পরে, যেটা 30শে জুন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিল, এটা পদ্ধতি চালু হওয়ার পরে প্রতারণার ঘটনাটা
কিন্তু অনেক কমে গেছে। তো আমি সেই অর্থে বলব যে এসক্রো পদ্ধতিটা আসলে একটা সময়ের দাবি ছিল বা সময়ের প্রয়োজন ছিল। সেই জায়গাটা থেকে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় একটা সঠিক পদক্ষেপ নিয়েছে। বাট এখন প্রশ্নটা হচ্ছে এইটা করার জন্য কি আসলে অনেক জায়গায় অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে কিনা? বা এটাকে আরো মানে এফিশিয়েন্ট করা যায় কিনা, আরো স্মুথ করা যায় কিনা? সেই জায়গাটা আসলে আমাদের সামনে দেখতে হবে কিভাবে করা যায়, এবং আমাদের পক্ষ থেকে, ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বেশ কিছু সাজেশন বাংলাদেশ ব্যাংকে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে এবং তারা এটাতে কাজ করছে। জনাব ফাহিম মাসুর, একটি বিষয় আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে দেখানো হলো যে যেসব প্রতিষ্ঠানগুলো খুব আলোচিত তাদের কার্যক্রম এখনো চলছে, এবং ই কমার্সের ব্যবসাটা আসলে কেমন হওয়ার কথা, গ্রাহক তাদের প্রয়োজনীয় পণ্য কিনবেন, পেমেন্ট করে দিবেন, এখানেই শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন বিনিয়োগকারী এসে লগ্নি করছেন। এটি কি আসলে কোনো ভালো ট্রেন্ডের বার্তা দিচ্ছে? অফকোর্স নন। আমি আসলে মনে করি যে আমরা যে এই ক্রাইসিসের মধ্যে দিয়ে এই সেক্টরটা আছে, এটার জন্য আসলে শুধুমাত্র যে এই গুটি কয়েক ই-কমার্স কোম্পানি দায়ী তাই কিন্তু না। অফকোর্স তারাই এখানে মেইন দায়ী, তারাই গ্রাহকদেরকে প্রতারিত করছে। কিন্তু এর সাথে সাথে আমি মনে করি গ্রাহকদেরও এক ধরনের দায় আছে। যারা কাস্টমার জাস্ট লোভনীয় চটকদার বিজ্ঞাপন দেখে নিজেদের টাকা অ্যাডভান্স করে দিচ্ছে, এটা কিন্তু আসলে তাদেরও এক ধরনের দায় আছে, এবং তাদের আমি বলবো অনেক ক্ষেত্রে নির্বুদ্ধিতা আছে বা অতি লোভ আছে। এখন আমি অনলাইনে প্রোডাক্ট কিনবো, কম দামে কিনবো, এটা দোষের কিছু না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই সকল কোম্পানির বিরুদ্ধে অলরেডি সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইনভেস্টিগেশন হচ্ছে, এবং এই সকল কোম্পানির এই লেনদেনের ব্যাপারটা খুবই অনিশ্চিত, সেই জায়গায় যদি কোনো গ্রাহক এত কিছু দেখার পরেও ওই কোম্পানিগুলিতে আবার টাকা লগ্নি করে, বা কারণ ব্যাপারটা তারা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে দেখছে, এটা আসলে আমি মনে করি যে এই গ্রাহকের এক ধরনের অতিলোভ বা এক ধরনের ইম্যাচুরিটি। তো সেই জায়গাটাতে আমি মনে করি গ্রাহকদের আসলে এখনো আসলে মনে হয় সচেতন হওয়ার দরকার আছে যে এই কোম্পানিগুলোতে টাকা দেওয়া মানে হচ্ছে একজন অলমোস্ট একটা প্রতারকের কাছে টাকা হ্যান্ড ওভার করা। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে সকলেরই এক ধরনের সচেতনতার দরকার আছে, এবং এর সাথে সাথে আপনি যেটা বললেন যে বেশ কিছু কোম্পানি মানে নিউজে যেটা দেখলাম এখনো ব্যবসাটা করছে, আমি মনে করি সরকারি বিভিন্ন পর্যায়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি দ্রুত এই সকল কোম্পানির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া দরকার, তারা এই মডেলে আর কাজ করতে না পারে। এই অ্যাডভান্স টাকা হয়তো এখন এসক্রো দিয়ে শুধুমাত্র ক্রেডিট কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে আটকানো গেছে, কিন্তু যেটা বলা হলো বাণিজ্য মন্ত্রণালয়ে ক্যাশ লেনদেন হচ্ছে, সেটাকেও আসলে বন্ধ করার খুবই প্রয়োজন এই সময়। আবার অনেকে কিন্তু আছেন জনাব ফাহিম মাসুর যারা হচ্ছে আসলেই সত্যিকার অর্থে প্রতারিত হয়েছেন, গ্রাহকদের কথা বলছি, যেসব গ্রাহকরা আসলে খুবই সাধারণ বিনিয়োগকারী যারা আসলেই পণ্যটি চান, তাদের স্বার্থ সুরক্ষায় আসলে কিভাবে আর কি করা যেতে পারে? এখন তো এসক্রো পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এসক্রো পদ্ধতি ইটসেলফ কোনো মানে মানে খারাপ কিছু না। এটা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। তো বাট গ্রাহকদের আসলে আমি মনে করি যারা অলরেডি তাদের টাকা আ আটকে গেছে, তাদের এখনো সময় আছে। তারা দ্রুত ভোক্তা অধিকার অধিদপ্তরে মামলা করতে পারে বা অভিযোগ করতে পারে। এট লিস্ট তাহলে তাদের ব্যাপারটা আ একটা রেকর্ডেড থাকবে। কারণ আমরা গতকালও দেখেছি যে একটা ওয়েবসাইট, সবচেয়ে বড় যে ওয়েবসাইটটা সম্পর্কে কথা হচ্ছে, তাদের সার্ভার ডাউন। তাদের অ্যাপস ডাউন। এখন কোনো ধরনের প্রমাণ কিন্তু এখন থাকছে না এই কাস্টমার কোনো টাকা দিয়েছে এই কোম্পানিকে। তো সেই জায়গাটাতে গ্রাহকদের উচিত আ আ আইদার এই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করা, অথবা এই কোম্পানিগুলোর যে বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করা। তাহলে একটা অফিসিয়াল রেকর্ড থাকবে, যেটা দিয়ে পরবর্তীতে যদি কোনো কারণে এই কোম্পানিগুলোর কে লিকুইডেট করা হয় বা অবসায়ন করা হয়, তখন যাতে ওরা এই টাকাটার পুরাটা না হলেও কিছুটা পার্সিয়াল ক্লেম পেতে পারে। তো সেই জায়গায় গ্রাহকদের আসলে সচেতন হতে হবে, এবং কোনোভাবেই আর নতুনভাবে এইসব প্রতারক কোম্পানির কাছে এই ফাঁদে পা দেওয়া উচিত হবে না। এটা আসলে তারা নিজস্ব রিস্কেই ব্যাপারটা করছে। জনাব ফাহিম মাসুর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, কথা বলছিলাম ই কমার্স খাতের চলমান পরিস্থিতি নিয়ে আমাদের অতিথির সাথে। চট্টগ্রামে নিত্যপণ্যের কৃত্রিম মূল্য বৃদ্ধির নেপথ্যে জড়িতদের সতর্ক করল জেলা প্রশাসন। বাজার অস্থিতিশীল করলে প্রয়োজনে তালিকা তৈরি করে অভিযানের সিদ্ধান্ত হয়েছে এক সমন্বয় সভায়। পর্যাপ্ত মজুদের পরও লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য পরস্পরকে দুষছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা, আর তদারকি না থাকায় ক্ষুব্ধ ভোক্তারা। বাজার মানেই যেন এখন মধ্য ও নিম্নবিত্তের দীর্ঘশ্বাস। করোনায় এমনিতেই বিপর্যস্ত অর্থনীতি, কমেছে মানুষের ক্রয় ক্ষমতা, তার উপর নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে মিলছে না নিম্ন আয়ের মানুষের আয় ব্যয়ের হিসাব।
নাকাল ভোক্তাদের হা হুতাশ কিছুতেই যেন পৌঁছাচ্ছে না কর্তাদের কানে, ফলে বাজারে উত্তাপ কমার কোনো লক্ষণও নেই। আমরা সিন্ডিকেট না, আমরা কোনো ইন্ডিকেটর না, জাস্ট আমাদের কাছে আসবে পেঁয়াজটা আমরা আবদার হিসেবে বলবো। এখন খুচরা বাজারে কি করতেছে এটা দেখার বিষয় হলে বাজার মনিটরিং। অসাধু ব্যবসায়ীদের পুঁজি করার জন্য অনেক সময় দেখে যে মাল বিক্রি করলে এক দামে, স্লিপ দিল এক দামে। গুদামে কে কোথায় চিনি রাখছে, কে কোথায় গম মজুত করে রাখছে, এগুলো অবশ্যই সরকার থেকে গুদাম তদারকি করতে হবে। ক্রয় রিসিপ্ট থাকে মালের, ক্রয় রিসিপ্টে চেক করে ধরুক। ওদেরকে মনিটরিং করা দরকার সবচেয়ে। পাইকারের যদি দাম কমে তাহলে খুচরা বাজারে দাম কমে যাবে। আমদানি মূল্যের সাথে বিক্রয় মূল্যে বিস্তর তফাৎ, প্রমাণ না রাখতে লেনদেন হয় রসিদ ছাড়াই। কোনো দোকানেই টাঙানো নেই মূল্য তালিকা। তদারকি শুরু হলেই পাইকার, খুচরা বিক্রেতা আর আমদানিকারকরা দোষারোপ করেন পরস্পরকে। 5 টাকা 10 টাকা করে বাড়তে প্রত্যেকটা জিনিসে। তো আমাদের সাধারণ যারা চাকরিজীবী মধ্যবিত্ত তাদের অনেক সমস্যা। সবগুলোর দামই বেশি, বাজার বাড়তি, পেঁয়াজ বাড়তি। আমরা যদি 300 টাকা আয় করি ডেলি, মানে 400 টাকা 500 টাকার উপরে খরচ হয় বাজার করতে গিয়ে। তো এই টাকা তো বাড়তি টাকা তো আমরা পাচ্ছি না। চট্টগ্রামে চাকতাই খাতুনগঞ্জে সব আড়ত পণ্যে ঠাসা, আমদানি এবং সরবরাহ পর্যাপ্ত, তারপরও বাজার চড়া। অবশেষে সমন্বয় সভা ডেকে নেপথ্যে জড়িতদের সতর্কবার্তা দিলেন জেলা প্রশাসক। সিন্ডিকেট যদি থাকে আপনারা বলবেন কারা কারা সিন্ডিকেট। আর আমি বলেছি আগে যে চট্টগ্রামে প্রভাবশালী, ক্ষমতাশালী মানে এরকম কোনো বিষয় নাই। যারা যেখানে, সহজ কথা হচ্ছে যারাই আইন ভাঙবেন তারা অপরাধী, এবং অপরাধীদেরকে কিন্তু আমরা অপরাধীর মধ্যে ট্রিট করব। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অসাধু ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি ভোক্তাদের। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা বাজারের বিষয়ে আরও জানতে চাই, সরাসরি জানতে চাই। আমাদের সহকর্মী শফিক ছোটন নওগাঁ থেকে যোগ দিচ্ছেন। শফিক, দুটি বিষয় জানতে চাই। এক, নওগাঁর বাজারের পরিস্থিতি কি? দ্বিতীয়ত, বাজার তদারকি নিয়ে প্রশাসনের এক ধরনের তৎপরতা বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। নওগাঁর পরিস্থিতি কি? তৌহিদ, একটু শুরুতে জানিয়ে রাখি যে বাজার তৎপরতার জন্য ভোক্তারা যে দাবিটি করে আসছিল যে বাজারে তদারকি নেই, যার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এই এলাকায় অর্থাৎ নওগাঁ বা আশেপাশের অঞ্চলগুলোতে কিন্তু বাজার তদারকি করতে আমরা দেখছি না। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কেউই কখনো বাজারে আসেন না এবং তদারকি করেন না, এমনটি কিন্তু ভোক্তারাও বলছেন, যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বর্তমান বাজারে অবশ্য পেঁয়াজের দরে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আজকের বাজারে যদি বলি, পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশিটা 52 থেকে 55 টাকা কেজি দরে, এবং খুচরাতে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে 50 থেকে 52 টাকা কেজি, এরকমই কিন্তু অবস্থা। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের বাজার দর অস্থিরতার মূল কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরেই আমদানি করা পেঁয়াজ বাজারে আসেনি, যার কারণে দেশীয় অর্থাৎ পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী অঞ্চলের যে পেঁয়াজ উৎপাদন হয় সেটির উপর নির্ভর করতে হয়েছে। যখনই আসলে আমদানি করা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে তখন কিন্তু দাম কিছুটা কমে আসছে, এরকম বলছেন। তবে ভোক্তাদের একটি অভিযোগ, সেটি হচ্ছে যে বাজার তদারকি না করার কারণেই বিভিন্ন সময় পেঁয়াজ সহ অন্যান্য যে নিত্যপণ্য আছে সেগুলোর দাম কিন্তু চড়া হয়, এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু অনেকটা তারা ফায়দা লোটেন, এরকম কিন্তু যারা ভোক্তা আছেন তারা অভিযোগ করছেন। যার কারণে তাদের দাবি, বারবার করেই তারা দাবি করছেন যে বাজারে আসলে তদারকি বাড়াতে হবে, এবং তদারকি না বাড়ালে এই অস্থিরতা থাকবে, এমনটি কিন্তু অবস্থা। তৌহিদ। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে বাজারের পরিস্থিতি জানছিলাম। চলনবিল এলাকায় চলছে অবাধে শামুক নিধন, বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। শামুক নিধনের কারণে মাছের পোনা খাবার পাচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে নানা জাতের দেশি মাছ। স্থানীয় প্রজাতির মাছ বিলুপ্তি রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বলছেন, শামুক সংগ্রহকারীদের জন্য জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। শামুক প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখতে সহায়তা করে। এর ডিম মাছের পোনার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। জমির উর্বরতা বৃদ্ধি, ধান গাছের শেকড় মজবুত, প্রাকৃতিকভাবে পানিকে দূষণমুক্ত রাখতে শামুক কাজ করে। কিন্তু এখন নির্বিচারে চলছে শামুক নিধন। এর প্রভাব পড়ছে পরিবেশের উপরও। চলনবিলের বিস্তীর্ণ জলাভূমি থেকে প্রতিদিন শত শত বস্তা শামুক উত্তোলন করা হচ্ছে। এইসব শামুক পাইকাররা দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ বিভিন্ন এলাকার চিংড়ি ঘেরে পাঠিয়ে দিচ্ছে। আমার কাজকর্ম নেই, আমি এই শামুক উঠায়া বিক্রি করে খাই। 7-8 বছর আগে থেকে
মনে করেন দামি এরকম শামুক কিনি। বিভিন্ন জায়গাতে চলে যায় 100 বস্তা 200 বস্তা এরকম করে যায়। আমাদের এলাকা থেকে শামুক কিনে নিয়ে দফায় যা বাগেরহাট সাতক্ষীরা নিয়ে যায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শামুক নিধনের বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ এবং জীববৈচিত্র্যে। শামুক উত্তোলনকারীদের বিকল্প কাজের ব্যবস্থা গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। 500 জন মানুষকে যেমন তাদের কর্মসংস্থানের জায়গা করে দেওয়া দরকার, কারণ তারা দিনমজুর ভূমিহীন মানুষ, তেমনি করে পরিবেশ রক্ষায় শামুক যেভাবে নিধন হচ্ছে এই নিধনটাও বন্ধ হওয়া দরকার। সরকারি উদ্যোগ না নিলে আগামীতে আমাদের এই জীববৈচিত্র্যের যে বিপর্যয় এটা অসম্ভাবী। প্রশাসন বলছে তারা এই বিষয়ে ফলপ্রসূ একটা উদ্যোগ নেবেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে শামুক নিধনকারীদের বিকল্প কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। পুঁজিবাজারে লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। আমরা গতদিন দেখছিলাম সপ্তাহের প্রথম কার্যদিবসে এক ধরনের লেনদেনে মন্দাভাব চলে এসেছিল, ৭,১০০ ঘরে চলে এসেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক। আজও কিন্তু লেনদেন শুরু হয়েছে সেই একই প্রবণতা নিয়ে। শুরুতেই সেই খবর জানাবো। ডিএসসি ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে 26 পয়েন্ট কমে গেছে, ৭,১৫৯-এ দাঁড়িয়েছে। ডিএসসিএস 5 পয়েন্ট কমছে, ডিএস30 8 পয়েন্ট কমে ২,৬৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হয়েছে এখন পর্যন্ত 534 কোটি 55 লাখ টাকার শেয়ার। লেনদেনের গতি গত কয়েকদিন ধরে যা দেখতে পাচ্ছি সেই হিসাবে স্বাভাবিক, কিন্তু এর আগের 2 সপ্তাহ আগের কথা হিসাব করলে একেবারেই অর্ধেকে নেমে এসেছে লেনদেনের গতি। 108টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এই মুহূর্তে বেড়েছে, কমে গেছে 214টির, অপরিবর্তিত 50টির দাম। এবং গ্রাফের ট্রেন্ড আপনারা লক্ষ্য করে দেখবেন প্রচুর ওঠানামা ছিল আজকে বাজারে। সবশেষ 11টার দিকে বাজার পরে আবার ওঠা শুরু করেছে, সেটি এখন পর্যন্ত কিছুটা হলেও অব্যাহত রয়েছে, কিন্তু নিম্নমুখী সূচক থেকে এখন অবস্থান সরে আসেনি। লেনদেনের ভিত্তিতে অরিয়ন ফার্মা এই মুহূর্তে শীর্ষে রয়েছে, 49 কোটি 29 লাখ টাকা শেয়ারে লেনদেন হয়েছে। লাফার্জ হোলসিম বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে, প্রায় 40 কোটি 81 লাখ টাকা শেয়ারে লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি আইএফআইসি ব্যাংকে 28 কোটি 50 লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ডেটা লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাট বাংলাদেশ অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আমরা এসবিএসি ব্যাংকে অনেকদিন পর 10-এর ভিতরে দেখতে পাচ্ছি। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এটি 7 নম্বর অবস্থানে রয়েছে, 16 কোটি 70 লাখ টাকা শেয়ারে লেনদেন নিয়ে। জেনেক্স অনেকদিন পর 10-এর ভিতরে 8 নম্বর অবস্থানে, 14 কোটি 70 লাখ টাকা শেয়ারে লেনদেন হয়েছে। একেবারে শেষ দুটি অবস্থান যদি বলি, জিপিএইচ ইস্পাত এবং ম্যাক্সন স্পিনিংয়ের দুটি প্রতিষ্ঠানেরই 6.5 কোটি টাকার আশেপাশে শেয়ার লেনদেন হয়েছে। আমরা চট্টগ্রামের পুঁজিবাজারের খবর জানাতে চাইছি। এবং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স ক্যাসপি আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী, এটি এই মুহূর্তে 110 পয়েন্ট কমে গিয়েছে, দাঁড়িয়েছে 20,911 পয়েন্টে। অন্যদিকে সিএসিএক্স কমেছে 64 পয়েন্ট, সিএসি 56 পয়েন্ট কমে 14,953-তে দাঁড়িয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে 18 কোটি 62 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 132টির, অপরিবর্তিত 27টির দাম। ভ্যালুর ভিত্তিতে এই পুঁজিবাজারে এসবিএসি ব্যাংক এই মুহূর্তে শীর্ষে রয়েছে, পরের অবস্থানে অলিম্পিক এবং তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মা। ইউরোপীয় ইউনিয়ন থেকে 10,000 অস্থায়ী কর্মী নিয়োগ দেবে ফেসবুক, যারা মেটাভার্স বা পরবাস্তব জগৎ তৈরিতে কাজ করবেন। রোববার এই তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী 5 বছরে প্রযুক্তিতে দক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হবে এই প্রকল্পে, যাদের কাজ হবে ফেসবুকের জন্য মেটাভার্সের নিত্য নতুন ফিচার তৈরি করা। মূলত ভার্চুয়াল রিয়েলিটি ভিআর হেডসেটের মাধ্যমে বিভিন্ন খেলা, কাজকর্ম এবং যোগাযোগের বাস্তব স্বাদ গ্রহণ করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলছে প্রকল্পটি পুরোপুরি শেষ হতে 10 থেকে 15 বছর সময় লাগবে। আপাতত এই প্রকল্পে $5 কোটি বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করেছে ফেসবুক। সাইট ডাউন, তথ্য পাচার, প্রভাব বিস্তারের মতো নানা কেলেঙ্কারিতে যখন প্রতিষ্ঠানটি কোণঠাসা, সে সময় এলো এমন ঘোষণা। এই ছিল বিজনেস রুটের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।